সায়রার কথাগুলো শুনে আরাব বুঝতে পারল সে তাকে স্বপ্ন ভেবেই মনের জমানো সব ক্ষোভ উগরে দিচ্ছে। তবে আরাবের এটা জেনে ভালো লাগল যে সায়রা না চাইলেও তার অবচেতন মনে আরাব অনেকটা জায়গা জুড়ে আছে। আরাফের ঠোঁটে এক টুকরো মায়াবী হাসি ফুটে উঠল। সে সায়রাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে লেপ টেনে দিল। এরপর নরপর্নের কালো হুডিটি খুলে সায়রার রুমের দরজা ভেতর থেকে ভালো করে বন্ধ করে দিল। তারপর নিঃশব্দে সায়রার পাশে শুয়ে ঘুমন্ত পরিটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। দীর্ঘ 2 রাতের নির্ঘুম ক্লান্তি শেষে সায়রাকে এভাবে আপন করে পেয়ে আরাব পরম শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমাল। পাশের কোট থেকে পাশের মসজিদ থেকে মুয়াজ্জিনের মিষ্টি আজানের ধ্বনি কানে আসতেই সায়রার ঘুম পাতলা হয়ে এলো। সে নড়াচড়া করতে গিয়ে টের পেল কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সায়রা কিছুটা ভয় পেয়ে গেল। সে ধড়ফড় করে চোখ মেলে সামনে তাকাতেই চমকে উঠল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মিস্টার শাহরিয়ার। সায়রা বিস্ময়ে বিমূঢ় হয়ে ভাবতে লাগল, আরাব এখানে কিভাবে এলো? ভাইয়া জানতে পারলে যে কি তুলকালাম হবে। সায়রার মনে পড়ে গেল গত রাতের কথা, হোসেন মঞ্জিলের সবার কথা আর স্নোর কথা মনে করে তার মন খুব খারাপ ছিল। তাই সে সাফওয়ানের রুমে যাচ্ছিল ভাইয়াকে বলতে, যেন শাহরিয়ার ভিলা থেকে স্নোকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। কিন্তু ভাইয়ের দরজার সামনে পৌঁছাতেই সে জারিফ আর সাফওয়ানের কথোপকথন শুনতে পায়। জারিফ জিজ্ঞেস করছিল, ভাই ফুল কি রাজি হবে আরব শাহরিয়ারকে ডিভোর্স দিতে? জারিফের প্রশ্নে সাফওয়ান কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, জারিফ, তুই তো জানিস আমি আমার পুতুলের খুশির জন্য সব করতে পারি। পুতুল যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি, যদি সেই সিদ্ধান্ত ওর মঙ্গলের জন্য হয়। আর আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার পুতুল আরব শাহরিয়ারকে বেছে নেবে না। এটুকু শুনেই সায়রা আর দাঁড়াল না, এক দৌড়ে নিজের রুমে চলে এলো। এদিকে সাফওয়ান আবারও বলে উঠল, তবে যদি আমার পুতুল শেষ পর্যন্ত আরবকেই বেছে নেয় তাতেও আমি অখুশি হব না, কারণ আমি জানি আরব অন্য সবার সাথে যেমনই হোক আমার পুতুলের খেয়াল সে আমার চেয়েও বেশি রাখবে। ও আমার সেরা বন্ধু ছিল। 4 বছর আগেই আমি আন্দাজ করেছিলাম আরব আমার বোনকে পছন্দ করে। ও সবসময় আমার কাছে পুতুলের পছন্দ অপছন্দ জানতে চাইতো। একবার আমার মুখে শুনেছিল যে পুতুলের বাইক চালানো ছেলে পছন্দ নয়। সেদিন থেকে আরব ওর শখের বাইকে আর হাত দেয়নি। শেষ পর্যন্ত আবার পুতুলের সিদ্ধান্ত যা হবে সেটাতেই আমি রাজি। তবে আগে ও আমার পুতুলকে যে কষ্ট দিয়েছে তার সব হিসেব আমি কড়ায় গণ্ডায় বুঝে নেব, তারপর অন্য কিছু ভাবা যাবে। সায়রা ব্যালকনির দোলনায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল ভবিষ্যতে কি হবে। সত্যিই কি মিস্টার শাহরিয়ারের সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে? ভাইয়াও কি চায় না সে আরাভকে বেছে নিক? এসব ভাবতে ভাবতেই কখন যে সে দোলনায় ঘুমিয়ে পড়েছিল তার টেরও পায়নি। তারপর ঝাপসা চোখে সে আরাফকে দেখেছিল, কিন্তু মনে করেছিল সেটা বুঝি স্বপ্ন। ঘুমের ঘোরে সে কি বলেছে এখন আর কিছুই মনে নেই। সায়রার ভাবনায় ছেদ পড়ল আরাফের ঘুম জড়ানো কণ্ঠস্বরে। শুভ সকাল আইরি। আরাফের ঘুম জড়ানো কণ্ঠ শুনে সায়রা মনে মনে ভাবল, কারো কণ্ঠস্বর এত সুন্দর হয় বুঝি? আগে তো কখনো এমন করে খেয়াল করা হয়নি। পরক্ষণেই ভাবল, ভাবার মতো সময়ও তো মেলেনি। মিস্টার শাহরিয়ারের সাথে যে কয়েকদিনই এক রুমে শুয়েছি, তিনি তো আমার আগেই ঘুম থেকে উঠে যেতেন। এদিকে সায়রাকে নিরুত্তর দেখে আরাফ সায়রার কোমরে রাখা হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে চোখ মেলে সায়রার দিকে তাকাল। আরাফের জন্য আরও একটি সুন্দর সকাল শুরু হলো। চোখ খুলতেই সে তার আইরির মায়াবী মুখটা দেখতে পেল। ঘুমের ঘোরে থাকায় সায়রার বড় বড় টানা টানা কালো চোখ দুটো কিছুটা ফোলা লাগছে। ঘুম ভাঙা দৃষ্টিতে একটা অদ্ভুত প্রশান্তি লেগে আছে। ফোলা চোখ দুটো যেন আরও বেশি কোমল লাগছে। সায়রার গাল দুটো হালকা লাল হয়ে আছে, ঠিক যেন ভোরের প্রথম আলো লেগে লাল আভা ফুটে উঠেছে। ঘুমের এই স্নিগ্ধ রূপ সায়রাকে এক অন্যরকম মায়াবী রূপে সাজিয়ে তুলেছে, যা আরাভকে মুগ্ধ করে তোলে। গত 2টি দিন তার ভীষণ বাজে কেটেছে। সে কতটা মিস করেছে তার বউটাকে। সকালে ঘুম ভাঙলেই সে দেখত তার আইরি বিড়াল ছানার মতো তার বুকে ঘাপটি মেরে শুয়ে আছে। জীবনের সবচেয়ে দুঃসহ সেই 2টি দিন পেরিয়ে আজ সায়রাকে এভাবে কাছে পেয়ে আরাব সায়রার ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, কি ভাবছো আইরি? তোমার মিস্টার শাহরিয়ার তো এখানেই আছে, তাহলে তুমি কার কথা ভাবছো?
আরাফের কথায় সায়রা সম্বিত ফিরে পেল। সে এবার ছটফট শুরু করলো মুক্তি পাওয়ার জন্য। সায়রাকে ছাড়া পাওয়ার জন্য অস্থির হতে দেখে আরাফ হাতের বাঁধন আরও শক্ত করে দিল। আরাফ তাকে কিছুতেই ছাড়বে না বুঝতে পেরে সায়রা তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা কিভাবে কেন ধরে আছেন? ছাড়ুন আমায়। আর আপনি আমার রুমে ঢুকলেনই বা কী করে? হ্যাঁ, আরাফ মৃদু হেসে উত্তর দিল, তোমাকে ছাড়ার জন্য ধরিনি আইরি। একবার যখন ধরেছি এই জীবনে আর ছাড়ছি না। আর একটা কথা, তুমি রাতে বেলকনিতে ঘুমাচ্ছিলে কেন? কেউ যদি আমার পরীর মতো ঘুমন্ত বউটাকে নিয়ে যেত, তবে আমি আমার বউকে কোথায় খুঁজতাম? আরাফের কথা শুনে সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাকে আবার কে নিয়ে যাবে? মানুষের তো নিয়ে যাওয়ার সাহস হবে না, তবে ভূত জিন তো নিয়ে যেতে পারে। আরাফের কথা শুনে সায়রা বিরক্ত হয়ে বলল, কিসব আজগুবি কথা বলছেন আপনি? এসব বাজে কথা বাদ দিয়ে আগে এটা বলুন, আপনি আমার রুমে কিভাবে এসেছেন? সায়রার কথা শুনে আরাফ তার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, মিস্টার শাহরিয়ার তার আইরির সাথে দেখা করতে 7 সমুদ্র 13 নদী পার করে দিতে পারে। সেখানে এই দোতলার বেলকনির পাইপ তো কিছুই না। আরাফের কথা শুনে সায়রা চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। তার বুকটা ধক করে উঠল। মিস্টার শাহরিয়ার পাইপ বেয়ে উঠেছেন। যদি পড়ে যেতেন। সে এবার রাগে ফেটে পড়ে আরাফের দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যাটা কি? আপনি তো চেয়েছিলেন আমি যেন আপনার জীবন থেকে চলে যাই। যখন আপনার জীবন থেকে চলেই এসেছি, তখন এখন এইসব করার মানেটা কি? পাইপ বেয়ে উঠতে গিয়ে যদি পড়ে হাত পা ভেঙে যেত আপনার, তবে কি আমায় দোষারোপ করার জন্য এসব করছেন আপনি? সায়রাকে এভাবে রেগে যেতে দেখে আরাফ শোয়া থেকে উঠে বসো। তারপর সায়রাকে এক টানে নিজের কোলে তুলে নিল। রাগে সায়রার নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা করছে। আরাফ সায়রার কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, জানো তো, আমি খুব বাজেভাবে তোমার প্রেমে পড়েছি। যে প্রেমে ছোঁয়ার চেয়ে এক পলক দেখার তৃষ্ণা অনেক বেশি। গত 2টি দিন তোমাকে এক পলক দেখার জন্য আমার চোখ দুটো তৃষ্ণার্থ ছিল। ঠিক যেমন মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা কোনো তৃষ্ণার্থ লোক পানির জন্য ছটফট করে। আরাফের এমন সরাসরি আর নিদারুণ আবেগী স্বীকারোক্তি শুনে সায়রার হৃৎস্পন্দন যেন পাল্লা দিয়ে বাড়তে লাগল। সায়রার বুক ধুকপুক করছে। শব্দটা হয়তো বাইরে থেকেও শোনা যাচ্ছে। মিস্টার শাহরিয়ারও কি তা শুনতে পাচ্ছেন? সায়রা আরাফের দিকে তাকিয়ে দেখল, না, ওই চোখে কোনো মিথ্যের আশ্রয় নেই। এক বুক আকুতি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কিন্তু সায়রা বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না। ওই চোখের মায়ায় বেশিক্ষণ স্থির থাকা যায় না। সায়রা নিজেকে সামলে নিয়ে কণ্ঠস্বর গম্ভীর করে বলল, মিথ্যে বলার জায়গা পান না, তাই না? আপনি এসব মন গড়া গল্প শোনাবেন আর আমি অমনি সব বিশ্বাস করে নেব? আমি এতটাও বোকা নই মিস্টার শাহরিয়ার। সায়রার কথা শুনে আরাপ নীরবে এক দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা কেন তাকে বুঝতে চায় না? এই মেয়েকে ছাড়া যে তার পৃথিবীটা আজ বড্ড শূন্য। আগে খারাপ ব্যবহার করেছি মানছি, কিন্তু একে খুঁজতে গিয়েই তো তাকে অবহেলা করেছি। তারপর দেখা হলেও এমন তারা কথা বলতো যে রাগের মাথায় আমার মুখে যা আসতো তাই বলে ফেলতাম। কিন্তু এখন কিছু করার নেই। এই মেয়ের আমাকে না লাগলেও আমার একেই লাগবে যে কোনো মূল্যে। আরাফ কিছু বলবে তার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে থেকে জারিফের আওয়াজ ভেসে এলো। ফুল, ঘুম থেকে উঠেছিস? জারিফের কণ্ঠ শুনে সায়রা আতঙ্কিত চোখে একবার আরাফের দিকে তাকাচ্ছে, আবার দরজার দিকে। কিন্তু আরাফের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে যেন বেশ আয়েসেই আছে। সায়রা আরাফের দিকে তাকিয়ে ফুসফুস করে বলল, এখন আমি কি করব? জারিফ ভাই যদি দেখে আপনি এখানে, তবে কি ভাববে? সায়রার কথায় বিরক্ত হয়ে আরাফ বলল, জারিফ কি ভাববে সেটা আমার দেখার বিষয় না। আমি কোনো পরপুরুষ নই আইডি। আই এম ইয়োর লিগ্যাল হাজব্যান্ড। আরাফের কথা সায়রার মোটেও ভালো লাগলো না। যে লোক বিয়ের রাতেই এই সম্পর্ক অস্বীকার করেছিল, সে আজ লিগ্যাল হাজবেন্ড সাজছে। সায়রার মাথায় রাগ চড়ে গেল। আপনি কোনো হাজবেন্ড নন। কয়েকদিন পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। ভাইয়া খুব শীঘ্রই আইনজীবীর সাথে কথা বলবে। সায়রার মুখে ডিভোর্স শব্দটা শোনামাত্র আরাফের চোয়াল শক্ত হয়ে গেল। সে সায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমার প্রিয় বউ, তোমার যদি বোবা হওয়ার শখ না জাগে, তবে ওই শব্দ যেন দ্বিতীয়বার তোমার মুখে না শুনি। মনে রেখো, আমার বোবা বউ হলেও চলবে। সায়রা এমন হুমকি আশা করেনি। লোকটা রীতিমতো তাকে ভয় দেখাচ্ছে। এর মাঝেই বাইরে থেকে আবার জারিফের কণ্ঠ ভেসে এলো। কি হলো ফুল, কথা বলছিস না কেন? সায় লম্বা শ্বাস
টেনে স্বাভাবিক গলায় উত্তর দিল জারিফ ভাইয়া, আমি ওয়াশরুমে ছিলাম, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। জারিফ ঠিক আছে বলে চলে গেল। সায়রা এবার আরাফের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, দ্বিতীয়বার যেন আমার আশেপাশেও আপনাকে না দেখি। কেন? আশেপাশে থাকলে বুঝি প্রেমে পড়ে যাবে? আরাফ বাঁকা হেসে শুধালো। প্রেমে? তাও আবার আপনার? হাসালেন মিস্টার শাহরিয়ার, নাইস জোক। সায়রা তাচ্ছিল্য ভরে কথাগুলো বলল। আরাফের মনে কষ্ট লাগলেও চেহারায় তা প্রকাশ পেতে দিল না। সে শান্ত স্বরে বলল, স্বপ্ন দেখা ভালো, তবে জেগে স্বপ্ন দেখা আরও ভালো। কারণ জেগে যে স্বপ্ন দেখবে তা পূরণ করার জন্য তুমি নিজে লড়তে পারবে, আর আমি তা পূরণ করেই ছাড়বো। আজ আমি বলছি, আমি তোমার প্রেমে পড়েছি। একদিন তুমিও বলবে, হ্যাঁ মিস্টার শাহরিয়ার, আমিও আপনার প্রেমে পড়েছি। সেই দিন খুব দূরে নয়। তুমি মুখে মিথ্যা বললেও তোমার চোখ কিন্তু মিথ্যা বলতে পারছে না। কথাগুলো বলে আরাফ সায়রার কপালে এক গভীর আবেশে চুমু খেল। এরপর বিছানা থেকে উঠে নিজের কালো হুডিটা পরে নিল, যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ফিরে যাওয়ার আগে সায়রাকে আবারও সাবধান করে দিয়ে বলল, ভুলেও যদি ভাইয়ার কথায় নিচে নিচে ডিভোর্সের ব্যাপারে কথা বলো, তবে তুমি আস্ত থাকলেও যে মুখে ওই শব্দ উচ্চারণ করবে, কসম সেই মুখ আমি আস্ত রাখবো না। সায়রা মনে মনে ভয় পেলেও তা মুখে প্রকাশ করল না। সায়রাকে বিছানা থেকে এক টানে নিজের বলিষ্ঠ বুকের মাঝে টেনে নিয়ে জাপটে ধরল। আরাফের দীর্ঘদেহী সুঠাম শরীরের মাঝে সায়রার ছোট্ট শরীরটা যেন একদম মিশে গেল। সায়রার গলায় মুখ গুজে দিয়ে আরাফ অস্পষ্ট স্বরে বলল, অতীতের সব ভুল এই বুকের রক্ত দিয়ে মুছে দেব। শুধু একবার বিশ্বাস করে হাতটা ধরো, কথা দিচ্ছি শেষ নিঃশ্বাসটুকুও তোমার নামে নিয়েই ত্যাগ করব। আরাফের অস্পষ্ট স্বরে বলা কথাগুলো সায়রার কানে ঠিকঠাক না পৌঁছালেও বিড়বিড় করার সময় বারবার আরাফের ঠোঁট সায়রার গলায় স্পর্শ করছিল। সেই উষ্ণ ছোঁয়ায় সায়রা বারবার শিউরে উঠছিল। সে এবার আরাফের শক্ত বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট শুরু করে দিল। সায়রার মনে তখন কেবল একটাই ভয়, যদি জিরাফ ভাই বা ভাইয়া মিস্টার শাহরিয়ারকে দেখে ফেলে তবে কি হবে। গতকাল রাতেই সে সাফওয়ানকে বলতে শুনেছে যে সায়রা যদি মিস্টার শাহরিয়ারকে পছন্দ করে তবে ভাইয়া তাতে খুশি হবে না। আরাফ বেশ কিছুটা সময় নিয়ে সায়রাকে নিজের বুক থেকে ছেড়ে দিল। সে সায়রার মুখের দিকে তাকিয়ে দেখল মেয়েটা বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরাফ বুঝতে পারল সায়রা তার ভাইদের বেশ ভয় পাচ্ছে। সে সায়রার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার ভাইদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আইরি। আমি কোনো পরপুরুষ নই, আমি তোমার পরম পুরুষ হতে এসেছি। কথাটা বলে আরাফ চলে গেল। সায়রাও ওর পেছন পেছন ব্যালকনি পর্যন্ত গেল। আরাফ যেভাবে পায়ে বেয়ে উঠেছিল ঠিক সেভাবেই নিচে নামতে শুরু করল। নামার সময় হঠাৎ আরাফের হাত আলগা হয়ে যাওয়ায় সে প্রায় পড়ে যেতে ধরল। তা দেখে সায়রা আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে উঠল, মিস্টার শাহরিয়ার, সাবধানে। আরাফ নিজেকে সামলে নিয়ে ওপরের দিকে তাকাল। সায়রার কণ্ঠে নিজের জন্য এমন ব্যাকুলতা শুনে আরাফের ঠোঁটে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। সে নিরাপদে নিচে নেমে সায়রার দিকে তাকিয়ে পরম আবেশে বলল, আমার পতনের ভয়ে তোমার ওই থরথর করে কাঁপা ঠোঁট দুটো বলে দিচ্ছে আমি তোমার জীবনে কেবল এক অবাঞ্ছিত অতীত নই, বরং এক অনির্বার্য বর্তমান। সাবধানে থেকো আমার মায়াপুরী, খুব শীঘ্রই আসছি তোমায় নিজের করে নিতে। ডুয়েই আরও 2 দিন পেরিয়ে গেছে। 2 দিন আগে আরাব যে সায়রার সাথে দেখা করতে গিয়েছিল সেটা সাফওয়ান জেনে ফেলেছে। সেদিন আরাব যখন ফিরে যাচ্ছিল সাফওয়ান তাকে দেখে ফেলে। তাই সাফওয়ান এবার আরও বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। সায়রা আগামীকাল থেকে ভার্সিটিতে যাবে। সাফওয়ান নিজেই তাকে যেতে বলেছে। অন্যদিকে শাহরিয়ার ভিলায় সবাই গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে, কিন্তু বাড়িতে আগের মতো আনন্দ নেই। সায়রার অভাব সবাই মর্মে মর্মে অনুভব করছে। বাড়িতে সায়রা আর আরিশার সেই দুষ্টুমি মাখা হাসির আওয়াজ নেই। সায়রার আদরের বিড়াল স্নো এখন আরিশার কাছে থাকে। এতদিন বাড়ির কাজের মেয়ে তার দেখাশোনা করলেও আরিশা ফেরার পর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো স্নো এখন আরিশা বা কাজের মেয়ের চেয়ে বেশি আরাফের পেছনে পেছনে ঘুরঘুর করে। আরাফ যে আগে বিড়াল দেখলে দূর দূর করত, কিংবা যার বিড়ালে প্রচণ্ড অ্যালার্জি ছিল,
সে এখন দিব্যি স্নোকে সহ্য করে নিচ্ছে। শায়রার প্রতি গভীর টান থেকেই হয়তো সে শায়রার আদরের এই বিড়ালটিকে এখন নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রাখতে চায়। শায়রার ব্যবহৃত প্রতিটি জিনিসের মতো স্নো এখন আরাফের কাছে এক অমূল্য আমানত। গতকাল আরিশা গোসল করে কাপড় পাল্টে নিল। এরপর সে শায়রা আর মাইশাকে গ্রুপ কল দিল। শায়রা কল রিসিভ করতেই ওপাশ থেকে মাইশা বলে উঠল, কিরে আরু সারু, তোরা দুজনে কি ভার্সিটিতে আর আসবি না? আরে আজকেই তো গ্রামের বাড়ি থেকে এলাম। যদিও আমাদের আরও একদিন পরে আসার কথা ছিল, কিন্তু সারু চলে আসায় ওখানে আর ভালো লাগছিল না, তাই আম্মুকে বলে তাড়াতাড়ি চলে এসেছি। আরিশা উত্তর দিল, আচ্ছা, তোরা কখন আসবি ভার্সিটিতে? আমার আর একা একা ক্লাস করতে ভালো লাগছে না। মাইশা অভিযোগের সুরে বলল। দুজনের কথা এতক্ষণ চুপচাপ শুনছিল শায়রা। সে এবার বলল, আরও আগামীকাল কি ইউনিভার্সিটিতে যাবি? তুইও তো ফিরে এসেছিস, আমারও আসলে বাসায় একা একা আর ভালো লাগছে না। একা কেন? তোর ভাইয়ারা কোথায়? এবার আরিশা জিজ্ঞেস করলো, আর বলিস না, জারিফ ভাইয়া 3 দিন ছুটি নিয়েছিল তো, সেই কারণে কাজের চাপ অনেক বেড়ে গেছে। সকাল 6টায় হসপিটালে যায়, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তোর আরেক ভাই কোথায়? সাফন ভাইয়াও অনেক ব্যস্ত, তবে আমায় যথেষ্ট সময় দেয়। তবু ভাইয়া কি একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, বলছে ওটা নাকি আমার জন্য সারপ্রাইজ, তাই সবাই সব কিছু খুলে বলেনি আমায়। বাসায় নতুন একটা মেয়ে রেখেছে আমার সাথে থাকার জন্য, যাতে আমার একা না লাগে। কিন্তু ও এখন ঘুমাচ্ছে আর আমি একা একা বেলকনিতে বসে বই পড়ছি। একা আর কতক্ষণ ভালো লাগে বলতো? সব শুনে মাইশা আর আরিশা দীর্ঘশ্বাস ফেলল। মাইশা বিড়বিড় করে বলল, এই জন্যই হয়তো জারিফ আমার সাথে দেখা করতে পারছে না। শায়রা আর আরিশা মাইশাকে বিড়বিড় করতে দেখে একসাথে বলে উঠল, এই মাইশু, কি বিড়বিড় করছিস তুই? মাইশা হকচকিয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কই কিছু না তো। মাইশাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে শায়রা আর আরিশা সন্দিহান চোখে তার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো, তুই কি লুকাচ্ছিস? এমন আমতা আমতা কেন করছিস? কি লুকাবো? কিচ্ছু লুকাচ্ছি না। মাইশার কথা শুনে শায়রা আর আরিশার সন্দেহ কাটল না, বরং আরও বাড়ল। তারা কিছু বলতে যাবে তার আগেই মাইশা তাদের মতলব বুঝতে পেরে আম্মু ডাকছে বলে, সারু বিশ্বাস কর, এই মাইশু নিশ্চিত কিছু একটা লুকাচ্ছে। আরও আমারও তাই মনে হচ্ছে। কাল ভার্সিটিতে গিয়ে ওকে ভালো করে ধরতে হবে, সত্যিটা জেনেই ছাড়বো। শায়রা দৃঢ় কণ্ঠে বলল। আরিশা মাথা নেড়ে সায় দিলে পরক্ষণেই মন খারাপ করে বলল, সারু তোকে ছাড়া একদম ভালো লাগছে না রে, খুব মিস করছি তোকে। আরিশার কথা শুনে শায়রারও মন হু হু করে উঠল। সেও বলল, আমিও তোকে খুব মিস করছি। শায়রা এবার স্নোর কথা জিজ্ঞেস করল। আরও আমার স্নো কোথায়? একটু দেখা না। এতদিন তুই ছিলি না, আমিও ছিলাম না। আমার স্নো ভালো আছে তো? আমিও তো এখনো স্নোকে দেখিনি সারু, আমি গিয়ে দেখি ওর কি অবস্থা, তারপর তোকে ভিডিও কল করে দেখাবো। বলেই আরিশা কল কেটে দিল। সে বাড়ির সব জায়গায় খুঁজল, কিন্তু স্নোর দেখা পেল না। বাকি আছে শুধু আরাফের রুম। আরিশা ভাবল আরাফ বাসায় আছে, নিজের রুমে নিশ্চয়ই স্নো থাকবে না, কারণ সে তো বিড়াল সহ্যই করতে পারে না। আরও কিছুক্ষণ খুঁজেও যখন স্নোকে পাওয়া গেল না, তখন আরিশা বাধ্য হয়ে আরাফের রুমের দিকে গেল। রুমে ঢুকেই আরিশা অবাক হয়ে গেল। নিজের চোখকেও যেন সে বিশ্বাস করতে পারছে না। আরাফ বিছানায় বসে কোলের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছে, আর স্নো একদম তার গা ঘেঁষে বসে আছে। কাজের ফাঁকে ফাঁকে আরাফ আপন মনে স্নোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে আরিশার যেন মাথায় চক্কর দিয়ে উঠল। তার রাগী ভাই যে বিড়াল সহ্যই করতে পারত না, সে এখন স্নোকে নিয়ে বসে আছে। তার মানে কি ভাইয়ার অ্যালার্জি ঠিক হয়ে গেছে নাকি অন্য কিছু? আরিশা অবাক হয়ে এগিয়ে যেতে যেতে বলল, ভাইয়া তুমি স্নোকে নিয়ে কি করছো? আমি সারা বাড়ি খুঁজেও ওইকে কোথাও পাচ্ছিলাম না। আরিশার গলার আওয়াজ পেয়ে আরাফ একবার চোখ তুলে তাকাল, তারপর আবার ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল। ভাইয়াকে চুপ করে থাকতে দেখে আরিশা আবারও বলল, আর তোমার না বিড়ালে প্রচণ্ড অ্যালার্জি ছিল, তাহলে স্নোকে নিয়ে এভাবে বসে আছো যে? দাও ওকে আমার কাছে দাও, কতদিন ওর সাথে খেলে না। আরাফ কোনো কথা না বলে স্নোকে আরিশার দিকে বাড়িয়ে দিল। কিন্তু অবাক কাণ্ড, স্নো যেন আরিশার কাছে যেতেই চায় না। আরিশা ওকে কোলে নেওয়ার চেষ্টা করতেই সে লাফ দিয়ে আবার আরাফের কোলের কাছে চলে এলো। দৃশ্যটা দেখে আরিশা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে স্নোর দিকে তাকিয়ে বলল, ওরে পাটপার, তোর কাছে এখন আমার চেয়ে ভাইয়া বেশি আপন হয়ে গেল। যে তোকে কিছুদিন আগেও দূর দূর করতো, আজ তার সাথে এত প্রীত।
আরিশার কথা শুনে আরাব একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তা দেখে আরিশা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। ওদিকে স্নো যেন কিছুই শুনছে না। সে আরাবের সাথে আরো লেপ্টে বস। আরিশা এবার মুখ ঝামটা দিয়ে বলল, তুই তো দেখি আস্ত মির্জাফর, শত্রুর কাছে এসে নিজের খালামণি আর মাকেই বলে গেলি। দাঁড়া, আমি এক্ষুনি সারুকে কল করে সব বলছি। তুই থাক তোর এই নতুন বন্ধুর সাথে। সারু ফিরলে আমি ওকে বারণ করে দেবো যাতে তোর মতো বেঈমানকে আর কোলে না নেয়। কথাটা বলেই আরিশা গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সায়রার কথা শুনে অবুজ অবুজ প্রাণীটাও যেন কিছু একটা বুঝতে পারল। সে এবার করুণ স্বরে মিউ মিউ করে উঠল, যেন জিজ্ঞেস করছে তার মা কেন আসছে না। আরব স্নোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, চিন্তা করিস না, আইরিকে খুব শীঘ্রই ফিরিয়ে আনবো আমি। কিন্তু খবরদার ভুলেও আমার বউকে মা ডেকে তার আদরে ভাগ বসাতে আসবি না। আমি না থাকলে ওর সাথে থাকবি, ঠিক আছে? কিন্তু আমি আশেপাশে থাকলে ভুলেও আমার বউয়ের ধারে কাছে আসবি না। আরবের কথা শুনে স্নো এক লাফে কোল থেকে নেমে গেল এবং জোরে জোরে মিউ মিউ করতে শুরু করলো, যেন সে প্রতিবাদ করছে। তার ভাবখানা এমন কখনোই না। সে তোমার বউ হওয়ার আগে আমার মা, তুমি বরং আমার মায়ের আদরে ভাগ বসাতে এসো না। চিৎকার করতে করতে স্নো রুম থেকে বেরিয়ে গেল। আরব অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল, মনে মনে ভাবছে, এতক্ষণ আদর করে খাওয়ালাম, কোলে বসিয়ে রাখলাম, আর এখন আমার বউয়ের আদরে ভাগ বসাতে বারণ করতে রাগ চলে গেল। দাঁড়া, আইডিকে ফিরিয়ে আনার আগেই তোকে এই বাড়ি থেকে বের করব। আমি আমার বউয়ের আদরে কাউকে ভাগ বসাতে দেব না, তোকেও না। আইডি শুধু আমার। ওদিকে স্নো সোজা গিয়ে আরিশার রুমে ঢুকল। আরিশা দেখেও যা দেখল না। স্নো এবার আরিশার পায়ের কাছে গিয়ে ঘুরঘুর করতে শুরু করলো। তা দেখে আরিশা মুখ ছামটা দিয়ে বলল, কিরে বাটপার, তোর নতুন বন্ধু বুঝি তোকে তাড়িয়ে দিয়েছে? আরিশার কথা শুনে স্নো মিউ মিউ করতে করতে আরো বেশি করে তার পায়ের সাথে লেপ্টে রইল। আরিশা ও বা আর কতক্ষণ রাগ করে থাকবে। সে আদর করে স্নোকে কোলে তুলে নিল এবং সায়রাকে ভিডিও কল দিল। সায়রা কল রিসিভ করতেই সে স্নোকে দেখালো। তারপর আরাবার স্নোর সব কাণ্ডকারখানা সায়রার কাছে ফাঁস করে দিল। কিভাবে স্নো আরাভের কোল ছেড়ে আরিশার কাছে আসছিল না সেটা শুনে সায়রা প্রচণ্ড অবাক হলো। সে এবার হাসতে হাসতে স্নোকে নির্দেশ দিল আরাভের থেকে দূরে থাকতে। স্নো ও যেন মায়ের কথা বুঝতে পারল। সে মিউ মিউ করে সায় দিয়ে নিজের সম্মতি জানাল। অনেকক্ষণ কথা বলার পর সায়রা জানাল আগামীকাল ভার্সিটি ছুটির পর সে স্নোকে নিতে আসবে। সায়রা যে বাড়িতে আসছে এই খবর শুনে আরিশা মহা খুশি। সে আনন্দ মনে আরো কিছুক্ষণ গল্প করে কল কেটে দিল। এরপর দৌড়ে শারমিন শাহরিয়ারকে খবরটা দিতে গেল। সায়রা আসার খবর শুনে শারমিন শাহরিয়ারের মনটাও খুশিতে ভরে উঠল। আরো একটি সুন্দর সকালের শুরু হলো। সায়রা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সায়রা আজ একটি পেস্ট কালারের লং হিজাবি গাউন সাথে একই রকম হিজাব পরেছে। তার গোলগাল মায়াবী মুখে রংটি খুব সুন্দর মানিয়েছে। সায়রার বই খাতা সব শাহরিয়ার ভিলায় রয়ে গেছে, তাই সেগুলো আরিশা ভার্সিটিতে আসার সময় সাথে করে নিয়ে আসবে। সায়রা নিচে নেমে দেখল সাফওয়ান টেবিলে তার জন্য নাস্তা সাজিয়ে বসে আছে। সাফওয়ান নিজেও পুরো তৈরি, পরনে সাদা শার্ট আর অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, আর দামি নেভি ব্লু স্যুটটি চেয়ারের পাশে রাখা। ধব্বে সাদা শার্টে সাফওয়ানকে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন লাগছে। সায়রা এসে ভাইয়ের পাশে বসলো, কিন্তু খাবারের দিকে তাকিয়ে সায়রার মুখটা অন্ধকার হয়ে গেল। তার একদম খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ভাইয়াকে বললে তিনি শুনবেন না, উল্টো বলবেন না খেয়ে মেয়েটা শুকিয়ে যাচ্ছে। সাফওয়ান সায়রার মলিন মুখ দেখে হয়তো তার মনের অবস্থা বুঝতে পারল। সে সায়রার চেয়ারটি টেনে নিজের কাছে নিয়ে এলো এবং খাবারের প্লেটটি নিজের দিকে টেনে নিল। এরপর পরম মমতায় নিজের হাতে বোনকে খাইয়ে দিতে লাগলো। সায়রার ইচ্ছে না থাকলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সে বাধ্য হয়ে খেতে লাগলো। সাফওয়ান পরোটা ছোট করে ছিঁড়ে ডিম ভাজি আর ডাল ভুনা দিয়ে সায়রার মুখে তুলে দিচ্ছিল। সায়রা নিজেও ভাইকে খেতে বলল। সাফওয়ান বোনকে খাওয়াতে খাওয়াতে নিজেও কিছুটা খেয়ে নিল। খাওয়া শেষ করে সাফওয়ান তার স্যুটটি হাতে তুলে নিল। দুজন বেরিয়ে গেল। আজ সাফওয়ান নিজেই তার পুতুলকে ভার্সিটিতে ড্রাইভ করে পৌঁছে দেবে। সায়রাকে সামনের সিটে বসিয়ে সাফওয়ান ড্রাইভিং সিটে বসল এবং গাড়ি স্টার্ট দিল। ড্রাইভ করতে করতে সাফওয়ান গম্ভীর অথচ স্নেহমাখা স্বরে বলল, পুতুল, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবি, কেমন? সায়রা ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে মাথা নেড়ে সায় জানাল।
প্রিন্স সাফওয়ানের গাড়ি ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়াল। সায়রা গাড়ির ভেতর থেকেই আরিশাকে দেখতে পেল। সে এতটাই উত্তেজিত হয়ে গেল যে তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে দৌড়ে আরিশার দিকে এগিয়ে গেল। সাফওয়ান পেছন থেকে চিৎকার করে বলল, পুতুল সাবধানে, পড়ে যাবি তো। সায়রার কানে ভাইয়ার কথা পৌঁছালো না। সে দৌড়ে গিয়ে আরিশাকে জাপটে ধরল। সাফওয়ান গাড়ি থেকে নেমে বোনের দিকে এগিয়ে গেল। দেখল আরিশা সায়রাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। দৃশ্যটা দেখে সাফওয়ান বেশ বিরক্ত হলো এবং বিড়বিড় করে বলল, ছ্যা, একটা মেয়ে এত কিভাবে কান্না করে? এদেরই বলে হোসেন বংশের রক্ত। কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদবে। আম্মুও এদের মতো কথায় কথায় কাঁদতেন, কিন্তু আমার পুতুল একদম আমার মতো, এদের মতো ওভাবে কাঁদে না। সাফওয়ান দেখল আরিশা তখনও সায়রাকে জড়িয়ে ধরে কাছে। এবার সে বেশ কড়া গলায় ধমক দিয়ে উঠল, এই মেয়ে, একদম চুপ। কথায় কথায় কান্না করা তোমাদের বংশগত রোগ হতে পারে, কিন্তু আমার সামনে এই ন্যাকা কান্না একদম করবে না বলে দিচ্ছি। সাফওয়ানের হঠাৎ ধমকে সায়রা আর আরিশা দুজনেই কেঁপে উঠল। আরিশা এবার সিক্ত চোখে সাফওয়ানের দিকে তাকাল। উচ্চতায় আরিশা কিছুটা ছোটখাটো হয়, সে সাফওয়ানের বুক বরাবর হবে। আরিশা মাথা তুলে তাকাতেই দেখল এক জোড়া নীলাভ তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে স্থির হয়ে আছে। সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে আছে ঠিকই, কিন্তু আরিশার কাছে মানুষটিকে ভীষণ সুদর্শন মনে হলো। সে সাহস সঞ্চয় করে সাফওয়ানকে জিজ্ঞেস করল, আমি কান্না করলে আপনার সমস্যা কি? সাফওয়ানের চোয়াল আরো শক্ত হয়ে গেল। এই 1.5 ফুট সাইজের মেয়ে তার কথার ওপর জবাব দিচ্ছে। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ভুলেও আমার কথার উপর কথা বলবে না, নাহলে ওপরে যে 1.5 ফুট নিয়ে দাঁড়িয়ে আছো ওটা মাটির নিচে ঢুকিয়ে দেব। আরিশা বেশ বুঝতে পারল সাফওয়ান তার উচ্চতা নিয়ে কটাক্ষ করছে। সে অভিমানী স্বরে পাল্টাপাল্টি জবাব দিয়ে বলল, ভাইয়া, আপনি আমার উচ্চতা নিয়ে খোঁটা দিচ্ছেন? কথা শেষ করার আগেই সাফওয়ান গর্জে উঠল, চুপ করো, একদম আমাকে ভাইয়া ডাকবে না। তোমার ভাইকে গিয়ে ভাইয়া ডাকো। আমাকে আমার পুতুল ছাড়া অন্য কারো ভাইয়া ডাকার অধিকার নেই। সাফওয়ানের কথা শুনে আরিশা যেন বোকা বনে গেল। ভাইয়া ডাকতে আবার অধিকার লাগে নাকি? আরিশা আবারও বোকার মতো জিজ্ঞেস করল, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো ভাইয়া? নির্বোধ, তোমাকে বললাম না আমাকে ভাইয়া ডাকতে বারণ করছি। সাফওয়ান বেশ বিরক্ত হয়ে বলল। ভাই আর বান্ধবীর এমন অদ্ভুত ঝগড়া দেখে সায়রা হা হয়ে তাকিয়ে আছে। তার শান্তশিষ্ট কিন্তু গম্ভীর ভাই, যদিও সায়রার কাছে সে মোটেও গম্ভীর নয়, আর তার এই সহজ সরল বান্ধবী দুজনে কি দারুণ লড়ছে। সায়রা এবার একটা বুদ্ধি খাটিয়ে বলে উঠল, আর শোন, আমি তোর ভাইয়াকে মিস্টার শাহরিয়ার ডাকি, তো তুইও ঠিক সেভাবে আমার ভাইয়াকে মিস্টার চৌধুরী ডাকিস, একদম হিসেব বরাবর। সাফওয়ান তার বোনের কথা শুনে সায়রার দিকে তাকাল। দেখল তার পুতুল বেশ খুশি মনে তাদের দিকে তাকিয়ে আছে। যদিও আরিশার সাথে কথা বলা বা তার ডাক নিয়ে সাফওয়ানের খুব একটা আগ্রহ নেই, তবুও বোনের হাসি মুখের জন্য সে আর দ্বিমত করল না। সায়রার খুশি যেদিকে, সাফওয়ান চৌধুরী সেদিকেই যেতে রাজি। সায়রার দেওয়া সমাধানটি আরিশারও পছন্দ হলো, তাই সেও আর কথা বাড়াল না। সাফওয়ান এবার সায়রার দিকে তাকিয়ে মানিব্যাগ থেকে 1000 টাকা বের করে বোনের হাতে দিল, প্রয়োজনে খরচ করতে এবং আরও লাগলে ফোন করতে বলে সে এগিয়ে গিয়ে সায়রার কপালে একটি স্নেহের চুমু খেল। এরপর সায়রাকে ভেতরে যেতে বলে সে ঠায় দাঁড়িয়ে রইল। সায়রা আর আরিশা ভেতরে চলে যাওয়ার পর যতক্ষণ বোনকে দেখা গেল সাফওয়ান নড়ল না। সায়রা চোখের আড়াল হতেই সাফওয়ানের চেহারার কোমলতা উধাও হয়ে গেল। সে কাউকে ফোন করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওকে 3 দিন কোনো খাবার দেবে না, আমি সময় করে আসবো। আমার পুতুলকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে এর ফল ভোগ করতে হবে। সাফওয়ান কল কেটে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওদিকে কিছুটা দূরে নিজের গাড়িতে বসে আরাব এতক্ষণ সবকিছুই লক্ষ্য করছিল। সে নিজের মনে বিড়বিড় করে বলল, শালা আমার বউটাকে একটুর জন্য একা ছাড়ছে না। বোনের পেছন পেছন ভার্সিটি পর্যন্ত চলে এসেছে। একটা ছেলে এতটা। পাশ থেকে ফারহান ফোড়ন কাটল, শালা হোক আর সম্বন্ধী, ওকে আমার বউয়ের থেকে দূরে সরাতে হবে, নাহলে আমার পরিকল্পনা সফল হবে না। আরাব দাঁতে দাঁত চেপে বলল। প্রথম পিরিয়ড শেষ করে সায়রা, আরিশা আর মাইশা রুমে বসে আছে। তিনজন মিলে এতদিনকার জমানো গল্পের ঢের ঝুলি খুলে বসেছে। তাদের গল্পের মাঝেই ক্লাসে প্রবেশ করলো আরাব। তাকে দেখামাত্র ক্লাসের মেয়েরা যেন সব ভুলে গিয়ে মন্ত্র মুগ্ধেই নেন, সব ভুলে মুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইল। সবাই সমস্বরে বলে উঠল, শুভ সকাল ছাত্রছাত্রীরা। আরাব চারদিকে একবার চোখ বুলি হিজাব পরা আইরির ওপর। সায়রাকে দেখামাত্র আরাবের চোখ যেন আটকে গেল, কিন্তু সায়রা একবারের জন্য আরাবের দিকে চোখ তুলে তাকাল না। সেটা দেখে আরাব মনে মনে ভাবল, মানুষ বউয়ের দিকে তাকালে বউ বরের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হয়ে যায়। আর এক আমার বউ বরের দিকে একবার চোখ তুলে তাকাচ্ছে না পর্যন্ত।
আরাব নিজের ভাবনা নিজের ভেতরেই চেপে রাখল এবং পাঠদান শুরু করলো। পড়ানোর মাঝে সে বারবার আর চোখে সায়রাকে দেখছিল, কিন্তু সায়রা খুব মন দিয়ে লেকচার শুনছিল। লেকচার শেষ করে আরাব সায়রাকে তার কেবিনে আসতে বলে রুম থেকে বেরিয়ে গেল। সায়রা আরাবের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আরাব কেন ডেকেছে তার কিছুই সে বুঝতে পারছে না। সায়রা নিজেকে সামলে নিয়ে দরজায় আঘাত করতে গিয়ে দেখলো কেবিনটা আধখোলা। ধাক্কা না করেই সায়রা যেই না দরজাটা ধাক্কা দিল, অমনি সে থমকে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল আরা পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটা দেখে সায়রার যেন মাথা ঘুরে উঠল। কেন জানি বুকের ভেতরটা ভীষণভাবে মোচড় দিয়ে উঠল তার। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না, তড়িঘড়ি করে বেরিয়ে গেল। দৌড়ে পালানোর সময় প্রায় পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। সায়রা দরজার হ্যান্ডেল ছেড়ে দিতেই কাঁচের দরজা হওয়ায় কিছুটা শব্দ হলো। সেই শব্দে আরাব সতর্ক হয়ে মেয়েটাকে নিজের থেকে এক ঝটকায় সরিয়ে দিল এবং সজোরে এক চড় বসিয়ে দিল তার গালে। মেয়েটা কল্পনাও করতে পারেনি যে আরাব তাকে এভাবে আঘাত করবে। আরাব তখন রাগে ফুঁসছে, চোখ দুটো রক্তবর্ণ, দৃষ্টি তীক্ষ্ণ আর চোয়াল শক্ত হয়ে আছে। কপালের রাগের শিরাগুলো নীল হয়ে ফুলে উঠেছে। মেয়েটা অশ্রুসিক্ত নয়নে আরাবের দিকে তাকাল। ওদিকে আরাব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ক্ষিপ্ত হয়ে মেয়েটার গলা টিপে ধরল। ঘর কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল আরাব। তোর এত বড় সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? মেয়েটার দম বন্ধ হয়ে আসছিল। আর কিছুক্ষণ এভাবে থাকলে নিশ্চিত সে মারা যাবে। সে দুই হাতে আরাবের হাত সরানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখ উল্টে আসছিল। আরাব যেন ঘোরের মধ্যে আছে। সে মেয়েটাকে এক পাশে ছুঁড়ে মারল। মুক্তি পেয়ে মেয়েটা হাঁপানি রোগীদের মতো হাঁপাতে লাগল আর কাস্তে কাস্তে প্রাণপণে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। নিজেকে কিছুটা সামলে নিয়ে মেয়েটা টেবিল থেকে পানি পান করলো। তারপর আরাবের সামনে গিয়ে বলল, আরাব, আমার কথা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি। এত বছর পর তোমাকে দেখে আবেগ ধরে রাখতে পারিনি, তাই জড়িয়ে ধরেছি। আমি দুঃখিত। মেয়েটার মুখে ভালোবাসার কথা শুনে আরাবের রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করলো, কারণ এই মুহূর্তে রাগ সামলাতে না পারলে নিশ্চিত এই মেয়েটা তার হাতে খুন হবে। কিন্তু কিছুতেই শান্ত হতে না পেরে সে চোখ বন্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, নিজের প্রাণ বাঁচাতে চাইলে এই মুহূর্তে আমার কেবিন থেকে বেরিয়ে যা। মেয়েটা আরাবকে খুব ভালো করে চেনে। সে জানে এই মুহূর্তে এখান থেকে না গেলে আরাব তাকে খুন করতেও দ্বিতীয়বার ভাববে না। পরিস্থিতি বুঝে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। আরাব নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল। তার রাগ কমছে না, বরং সায়রার ওপর অভিমান বাড়ছে। সেই কখন ওকে আসতে বলেছে, অথচ সে এখনো এলো না। আরাব নিজের মাথার চুল খামচে ধরে চেয়ারের পেছনে হেলান দিল। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই সে চট করে চোখ খুলল। দ্রুত ল্যাপটপে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই দেখল যা ভেবেছে ঠিক তাই হয়েছে। সায়রা দরজার কাছে এসে ভেতরের দৃশ্য দেখে দৌড়ে চলে গেছে। আরাব আতঙ্কিত হয়ে পড়ল। ধুর, আবারও একটা ভুল বোঝাবুঝি। এমনিতেই মেয়েটা আমার আগের ব্যবহারের জন্য ভালোবাসতে চায় না, এখন আবার ভুল বুঝলো। না, আমাকে আইডির ভুল ধারণা ভাঙাতেই হবে। তারপর এই প্রীতিকে দেখে নেব। আরাব লেকচার শেষ করে নিজের কেবিনে ফিরে এলো। নোটবুকটা টেবিলের ওপর রেখে সে কিছুক্ষণ অস্থিরভাবে রুমে পায়চারি করলো। হঠাৎ অফিস থেকে একটা জরুরি ফোন আসে। আনালার দিকে মুখ করে কথা বলছিল, ঠিক সেই গ্রহণ করে আর দিকে মুখ করে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করে প্রীতি। সে এদিক ওদিক তাকিয়ে আরাব বলতে দেখে এক ছুটে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আরাব ফোনে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে কেবিনে কেউ ঢুকেছে তা সে খেয়ালই করতে পারেনি। আর ঠিক যেই মুহূর্তে মেয়েটা তাকে জড়িয়ে ধরল, ঠিক সময়েই ফিরে তাকিয়ে বলল। ঠিক সেই সময়েই সায়রা কেবিনে প্রবেশ করে। চোখের সামনে এমন দৃশ্য দেখে সায়রা স্তব্ধ হয়ে গেল। আরাব নিজেকে স্বাভাবিক করে ক্লাসরুমে ঢুকে দেখল সায়রা নেই। আরাবের বুক ধক করে উঠল। কোথায় গেল তার আইডি? সে আরিশাকে ডেকে বাইরে নিয়ে এসে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, আরু, আইরি কোথায়? আরিশা বুঝতে পারলো ভাইয়া সায়রার কথাই বলছে, কিন্তু সে না বোঝার ভান করে বলল, কি আইডি? আমি তো কোনো আইডিকে চিনি না। এমনিতেই আরাবের মেজাজ সপ্তমে, তার উপর আরিশার এই হেঁয়ালি। সে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আমার বউ কোথায়? আরিশা ভরকে গেল ভাইকে এভাবে রেগে যেতে দেখে। সে তড়িঘড়ি করে উত্তর দিল, শারুন নাকি শরীর ভালো লাগছিল না, তাই ক্লাস না করে বাড়ি চলে গেছে। আরাফ আর এক মুহূর্ত দাঁড়াল না, গটগট পায়ে হেঁটে চলে গেল। আরিশা থম মেরে দাঁড়িয়ে রইল। সে কিছুই মাথায় ঢোকাতে পারছে না। ভাইয়া স্যারুকে কেবিনে ডাকলো, স্যারু গেল, আবার ফিরে এসেই ভালো লাগছে না বলে চলে গেল। আর এখন ভাইয়া এসে তাকে খুঁজছেটা কি এসব? সায়রা নিজের রুমে বালিশে মুখ গুজে কান্না করছে।
কেন কাঁদছে তা তার নিজেরও অজানা। কিছুক্ষণ আগে আরাবের কেবিনে ওই দৃশ্য দেখার পর আরিশাকে শরীর খারাপের বাহানা দিয়ে সে চলে এসেছে। যদিও সাফওয়ান বলেছিল ভার্সিটি ছুটি হলে তাকে নিয়ে আসবে, কিন্তু আরাফকে অন্য একটা মেয়ের জড়িয়ে ধরার দৃশ্য দেখার পর সায়রা সেখানে আর এক মুহূর্তও থাকতে পারল না। সে দ্রুত বের হয়ে রিকশা নিয়ে বাসায় চলে আসে। বাসায় সাফওয়ান আর জারিফ না থাকায় কারো সম্মুখীন হতে হয়নি। সায়রা রুমে গিয়ে দরজা বন্ধ করে, সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে। সায়রা কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, নিজের কেবিনে ডেকে এগুলোই দেখাতেন তাই না মিস্টার শাহরিয়ার? আমাকে কষ্ট দিতে চেয়েছিলেন। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে আপনাকে ওই মেয়েটার সাথে দেখে? আমি তো শুরু থেকেই জানতাম আপনি বিয়ের পরের দিনই তো কাউকে বলেছিলেন সে ফিরে আসলে আমায় ডিভোর্স দেবেন। এবার নিশ্চয়ই আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন তাই না? কথাগুলো বলতে বলতে আবার ডু করে কেঁদে উঠল সায়রা। অনেকক্ষণ কান্নার পর সে নিজেকে সামলে নিয়ে শক্ত করার চেষ্টা করলো। সে আর কাঁদবে না। মনে মনে এই প্রতিজ্ঞা করলো, সব মিথ্যা। আমার এত ভালোবাসার বুলি আওড়ানো সব মিথ্যা, সবটা নাটক। প্রথমে আমাকে অপমান করে ভাঙতে পারেননি, তাই এখন নিজের প্রতি দুর্বল করে না ভাঙতে চাইছেন? না, আমি মেহজাবিন সায়রা চৌধুরী এতটাও দুর্বল নই। আমি আর কারো প্রতি দুর্বল হব না। সায়রা নিজেকে শক্ত করে নিল। একটা ভুল বোঝাবুঝি যে কারো জীবন ধ্বংস করতে সক্ষম, এটাই চরম সত্য। সায়রা মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। এরপর নিজেকে সামলে নিয়ে কাপড় হাতে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ পর গোসল করে বের হয়ে ব্যালকনিতে কাপড় মেলে দিল। সে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সায়রা চমকে উঠল। অনেকক্ষণ কান্নার ফলে তার চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। সায়রা নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করল, কারণ ভাইয়া যদি জানতে পারেন সে কেঁদেছে তবে হাজারো প্রশ্ন করবে। সায়রা নিজেকে ঠিকঠাক করে রুম থেকে বেরিয়ে এলো, কারণ একা রুম বন্দি থাকলে মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে। সন্ধ্যা 4টা বাজে। সেই দুপুর 1টা থেকে আরাব বারবার গোসল করছে। এই নিয়ে 10 বার গোসল শেষ করে সে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং যেন একদম ধবধবে সাদা হয়ে গেছে। আরাবের পরনে এখন নেভি ব্লু লং হাতার টি শার্ট আর কালো ট্রাউজার। ক্যাজুয়াল পোশাকে তাকে বেশ মানিয়েছে। সে নিজের শরীরের দিকে তাকিয়ে অস্বস্তিতে কুঁচকে যাচ্ছে। কোনো কিছুই তার ভালো লাগছে না। যতবার মনে পড়ছে যে তার আইরি ব্যতীত অন্য কোনো মেয়ে তাকে জড়িয়ে ধরেছে, রাগে তার রক্ত টগবগ করে উঠছে। সেই মেয়ের ছোঁয়া যেন শরীর থেকে মুছে ফেলতেই সে এতবার গোসল করেছে। তবুও আরাব শান্ত হতে পারছে না। ইচ্ছে করছে প্রীতি নামের মেয়েটাকে এখনই খুন করতে। অভদ্র মেয়েটা তার বউয়ের হকে হানা দিয়েছে। এখন তার আইরি তাকে আবারও ভুল বুঝবে, এই ভয়টাই তাকে কুরে কুরে খাচ্ছে। আরাব বিড়বিড় করে বলল, এখন আমার আইডির ছোঁয়া লাগবে, নাহলে মনে হচ্ছে এখনো শরীরে ওই মেয়ের স্পর্শ লেগে আছে। কেবল আমার আইডি পারে আমাকে এই অসহ্য অস্বস্তি থেকে বাঁচাতে, কিন্তু বউ তো এতক্ষণে রেগে বোম হয়ে আছে। সামনে দেখলে নির্ঘাত লাথি মেরে বের করে দেবে। আর এখন সাফওয়ানের সামনে আইডির সাথে দেখা করা মানে আইডিকে নিজের থেকে আরো দূরে ঠেলে দেয়া। দূরত্ব এমনিতেই ঘোরাতে পারছি না, আর নতুন কোনো জটিলতা চাই না। আমাকে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। আরাব নেভি ব্লু টি শার্টের ওপর কালো হুডিটা টেনে নিল। তারপর বাইকের চাবিটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জারিফের ফ্ল্যাটেতে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সায়রা। সাফওয়ান আর জারিফ এখনও ফেরেনি। সাফওয়ান কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে আধা ঘন্টার মধ্যে ফিরে আসবে। সায়রার পাশে নুডলসের বাটি হাতে বসে আছে 5 বছর বয়সী রুমা। মেয়েটা অনাথ, কেউ নেই। সেদিন সকালে সায়রা আর সাফওয়ান যখন ঘুরতে বেরিয়েছিল, তখনই মেয়েটির সাথে দেখা হয়। কয়েকটা বখাটে ছেলে ওকে ধাওয়া করছিল। সাফওয়ানি ওকে বাঁচায়। তখনই জানা যায় মেয়েটার বাবা মারা যাওয়ার পর সৎ মা ওর ওপর খুব অত্যাচার করত। শেষে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েটির কথা শুনে সায়রা বলেছিল, ভাইয়া, ভবিষ্যতে আমি একটা অনাথ আশ্রম বানাবো, যেখানে এরকম অবহেলিত আর অনাথ বাচ্চারা আশ্রয় পাবে। সায়রার একাকিত্ব দূর করতে সাফওয়ান সব আইনি প্রক্রিয়া মেনে রুমাকে বাসায় নিয়ে আসে। রুমা নুডলস খেতে খেতে হঠাৎ সায়রাকে জিজ্ঞেস করলো, আপা, তুমি কান্না করছিলে কেন? রুমার কথা শুনে সায়রার চোখের সামনে আবার সেই কেবিনে আরাভকে অন্য একটি মেয়ের জড়িয়ে ধরার দৃশ্যটা ভেসে উঠল। সায়রার বুকটা আবারও মোচড় দিয়ে উঠল। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, তোকে কে বললো আমি কান্না করেছি? তোমার চোখ দেখেই তো বোঝা যাচ্ছে তুমি কেঁদেছো। ধুর পাগল, মাথা ব্যথা করছিল খুব, সহ্য করতে না পেরে একটু কেঁদে ফেলেছি।
রুমা সায়রার বিয়ের ব্যাপারে কিছু জানে না, তাই সে কথাটি বিশ্বাস করে আবার টিভিতে মনোযোগ দিল। ওদিকে সায়রার বুকের ভেতর কান্নার দলা পাকিয়ে আসছে। সে না পারছে তা উগরে দিতে, না পারছে গিলে ফেলতে। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। হয়তো সাফওয়ান ভাইয়া এসেছে। সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। সাফওয়ান সায়রাকে দেখা মাত্রই চমকে উঠল। সে অস্থির হয়ে জিজ্ঞেস করল, পুতুল, কি হয়েছে? কান্না করছিস কেন? সায়রা অপ্রস্তুত হয়ে পড়ল। সে জানত ভাইয়া এই প্রশ্ন করবেনি। সে স্বাভাবিক থাকার অভিনয় করে বলল, মাথা ব্যথা করছিল খুব, তাই একটু কেঁদেছি ভাইয়া। আমাকে ফোন করিসনি কেন? আরে ছাড়ো না ওসব, এখন ঠিক আছি তো। তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। সাফওয়ান বোনকে এক হাতে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেল। বোনকে বসতে বলে সে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সাফওয়ান গোসল সেরে বেরিয়ে এলো। পরনে বাদামি রঙের শার্ট আর কালো ট্রাউজার। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সোফায় বসো। সায়রা ভাইয়ের জন্য কফি বানাতে গেল। পেছন পেছন রুমাও গেল। কিছুক্ষণ পর সায়রা কফি নিয়ে ফিরে এলো। ভাইয়ের হাতে কফি দিয়ে সে নিজে তোয়ালে নিয়ে সাফওয়ানের চুল মুছে দিতে লাগলো। দৃশ্যটা দেখে সাফওয়ানের ঠোঁটে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। সায়রা চুল মুছতে মুছতে হঠাৎ গম্ভীর স্বরে বলে উঠল, ভাইয়া, আমি মিস্টার শাহরিয়ারকে ডিভোর্স দিতে চাই। সায়রার মুখে ডিভোর্সের কথা শুনে সাফওয়ান কিছুটা অবাক হলেও তা মুখে প্রকাশ করল না। সাফওয়ান ভেবেছিল তার পুতুল হয়তো আরবকে ভালোবেসে ফেলেছে। সে নিজেও তা লক্ষ্য করেছে। সায়রার আনমনা থাকা, খাবারের প্রতি অনীহা, সারাক্ষণ শাহরিয়ার বাড়িতে কি করেছে সেসব গল্প করা, আর আরাফের কথা উঠলেই হঠাৎ থমকে যাওয়া, সব কিছু দেখে সাফওয়ানের মনে হয়েছিল সায়রাও হয়তো আরাফের প্রতি দুর্বল। কিন্তু হঠাৎ কি এমন হলো যে তার পুতুল ডিভোর্স চাইছে? সাফওয়ান মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসল। তারপর নরম গলায় বলল, ঠিক আছে, তুই যা চাইবি তাই হবে। ডিভোর্স পেপার কালকের মধ্যেই তোর হাতে চলে আসবে। ভাইয়ের কাছ থেকে এমন উত্তরই আশা করেছিল সায়রা। সে ভেবেছিল ভাইয়াও হয়তো চায় সে মিস্টার শাহরিয়ারকে ডিভোর্স দিয়ে দিক। তবে কালকের মধ্যেই কিভাবে ডিভোর্স পেপার তৈরি হবে তা সে জিজ্ঞেস করল না। সায়রা ভাবতে লাগলো, মিস্টার শাহরিয়ারও নিশ্চয়ই সহজেই ডিভোর্স পেপারে সই করে দেবেন, কারণ ওনার জীবনে এখনও হারানো ভালোবাসা ফিরে এসেছে, যার জন্য শুরু থেকেই তিনি আমায় মেনে নিতে পারেননি। এরই মধ্যে জারিফ ফিরে এলো। তাকে দেখে সায়রা নিজেকে সামলে নিয়ে জারিফকে ফ্রেশ হয়ে আসতে বলল এবং সে নিজে খাবার পরিবেশন করতে লাগলো। সায়রা আর রুমা মিলে ডাইনিং টেবিলে সব সাজিয়ে রাখলো। জারিফ গোসল সেরে আসার পর ভাই বোন সবাই মিলে রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। সাফওয়ান খেয়াল করছে সবাই গল্প করলেও সায়রা খুব আনমনা। সে শুধু হ্যাঁ নাতে উত্তর দিচ্ছে। অথচ তারা তিনজন একসাথে বসলে সায়রাই সবচেয়ে বেশি কথা বলে। সাফওয়ান নিশ্চিত হলো যে ভার্সিটিতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে তার পুতুলের মন খারাপ। কিছুক্ষণ পর সায়রা ওপরে চলে গেল। পেছন পেছন রুমাও গেল। সায়রা যেতেই জারিফ চিন্তিত মুখে সাফওয়ানকে জিজ্ঞেস করল, ভাই, ফুলের কি হয়েছে? আজকে তো মনমরা কেন? কোনো হাসাহাসি বা দুষ্টুমি করছে না, এমনকি আমাদের কোনো কিছু জিজ্ঞেসও করছে না। কিছু কি হয়েছে? আমি ঠিক জানি না কি হয়েছে, তবে আমার মনে হচ্ছে ভার্সিটির ভেতরেই কিছু একটা ঘটেছে। পুতুল হঠাৎ আরবের থেকে ডিভোর্স নিতে চাইছে। কি এমন হলো যার জন্য ও এমন সিদ্ধান্ত নিল? সাফওয়ানের কথা শুনে জারিফ চমকে উঠল। সে মাইশার কাছে শুনেছে সায়রা অবচেতন মনে আরাভকে ভালোবেসে ফেলেছে। তাহলে তার ফুল কি এই অনুভূতি থেকে পালানোর জন্য ডিভোর্স চাইছে, নাকি অন্য কিছু ঘটেছে যা তারা জানে না? জারিফ আবারও চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তোকে আগেই বলেছি পুতুল যা চাইবে আমি তাতেই রাজি। ও যদি আরবকে বেছে নিত আমি তাও মেনে নিতাম, কিন্তু ও যদি থাকতে না চায় তবে আমি আমার পুতুলকে জোর করব না। পুতুলের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আরও কিছুক্ষণ কথা বলে দুই ভাই নিজ নিজ রুমে চলে গেল। অন্যদিকে সায়রা ওপরে এসে ফ্রেশ হয়ে টি শার্ট আর প্লাজো পরে নিল। চুল আঁচড়ে শুয়ে পড়লেও সায়রার চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই বারবার সেই দৃশ্যটা ভেসে উঠছে। আরাভকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। সে পাশে ফিরে দেখল রুমা গভীর ঘুমে আচ্ছন্ন। সায়রা বিছানা ছেড়ে ব্যালকনিতে চলে গেল। দোলনায় পিঠ থেকে আকাশের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, ভাইয়া বলেছে কাল ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। সত্যি কি মিস্টার শাহরিয়ার সই করে দেবেন? ওনাকে একটু কষ্ট হবে না? আমাদের এই বিয়েটা কি ওনার কাছে শুধুই মূল্যহীন? তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? তবে কি মাইশা যা বলেছিল তাই সত্যি? আমি কি সত্যি মিস্টার শাহরিয়ারকে ভালোবেসে ফেলেছি? না না, ওনার জীবনে আমার কোনো জায়গা নেই। এসব ভালোবাসা আমার জন্য নয়। মস্তিষ্ক এই কথা বলেও মন যেন কিছুতেই মানতে নারাজ। মন তো নিজের নিয়মেই চলে। মস্তিষ্ক আর মনের এই দ্বন্দ্বের মাঝে সায়রা আর নিজেকে সামলাতে পারল না। সে ফুপিয়ে কেঁদে উঠল, মুখ চেপে ধরল। সে
যাতে কান্নার আওয়াজ বাইরে না যায়। অনেকক্ষণ কান্নার পর ক্লান্ত শরীরে দোলনাতেই সে ঘুমিয়ে পড়ল। সায়রা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর সেই প্রথম দিনের মতো আবারও পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে এলো আরাব। দোলনার দিকে তাকাতেই সে দেখল সায়রা সেখানেই অঘোরে ঘুমিয়ে আছে। আরাব নিঃশব্দে এগিয়ে গিয়ে সায়রার মুখের পাশে বসল। চাঁদের আলোয় সায়রার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের দাগ দেখে আরাব সহজেই বুঝতে পারল যে মেয়েটা অনেকক্ষণ কেঁদেছে। আরাব পরম মমতায় হাত দিয়ে সায়রার চোখের পানি মুছে দিল। তারপর আলতো করে সায়রার পাশে শুয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সায়রার কানের কাছে মুখ নিয়ে সে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলতে লাগলো, হায় রে, তোমার এই চোখের জল কি আমার কারণে? অন্য একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে, সেটা দেখে তোমার খুব কষ্ট হয়েছে, তাই না? বিশ্বাস করো বউ, আমি ওই মেয়েকে চিনি না। প্রিন্সিপাল স্যার আজ জানিয়েছেন যে ও নতুন টিচার হিসেবে জয়েন করেছে। আমি তো সেখানে শুধু তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু হঠাৎ ওভাবে ওই মেয়েটা চলে আসবে আমি ভাবতেও পারিনি। আরাব নিজের অজান্তেই সায়রার কাছে কৈফিয়ত দিচ্ছিল, কিন্তু সায়রা ঘুমন্ত অবস্থায় তা আদৌ শুনতে পেল কিনা তা কে জানে। আরাব আর বেশি কিছু ভাবল না। প্রিয়তমা আইরিকে বুকের মাঝে জাপটে ধরে সে নিজেও শান্তির ঘুমের দেশে পাড়ি জমাল। শুরু হলো আরও একটি নতুন ভোর। চারদিকে আবছা আলো ফুটে উঠ থেকে আজানের মিষ্টি ধ্বনি ভেসে আসছে। আজানের শব্দে আরাফের ঘুম পাতলা হয়ে এলো। সে ধীরে ধীরে চোখ মেলে তাকাল। দেখল সায়রা তার বুকে বিড়াল ছানার মতো ঘাপটি মেরে পরম নিশ্চিন্তে শুয়ে আছে। দৃশ্যটা দেখে আরাফের একটু শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। সে সায়রাকে আরও একটু সতর্কতার সাথে সায়রাকে নিজের বুক থেকে নামিয়ে দোলনায় শুইয়ে দিয়ে ধরে রাখল। সে এখন তার অন্য কাজ আছে। আরাফ পায়ে বেয়ে নিচে নেমে আসতেই দেখল সাফওয়ান নামাজের জন্য বের হয়ে যাচ্ছে। আরাব পায়ে বেয়ে নিচে নাগের জন্য বের হচ্ছে। সাফওয়ানকে দেখে আরাব এড়িয়ে না গিয়ে সোজাসুজি তার সামনে গিয়ে দাঁড়াল। আরাবকে এই সাত সকালে নিজের বাড়ির আঙিনায় দেখে সাফওয়ানের ভ্রু কুচকে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আরাবের দিকে তাকিয়ে ভাবতে লাগল পেছনের দিক থেকে কোথায় থেকে আসছে সে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, হঠাৎ কিছু একটা খটকা লাগতেই সাফওয়ান ওপরের দিকে ব্যালকনিতে। সাফওয়ানের নীলাভ দৃষ্টি মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। তা দেখে আরাব একটা বাঁকা হাসি দিয়ে বলল, ঠিক যা ভাবছিস তাই, নিজের বউয়ের কাছ থেকেই আসছি। আরাবের কথা শুনে সাফওয়ানের হাতের মুষ্টি শক্ত হয়ে এলো। সে রাগী কণ্ঠে বলল, আরাফ, তোকে আমি পুতুলের আশেপাশে আসতেও বারণ করেছিলাম। তা আমি তোর বারণ শুনবো কেন? বউ আমার বউয়ের কাছে আমি যাব, তুই বারণ করার কে? আরাব পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমি কে সেটা সময় হলেই বুঝতে পারবি। সাফওয়ান দাঁতে দাঁত চেপে বলল, দেখ, আমি কোনো কিছু বুঝতে চাই না। এত বছর পর তোরা ভাই বোন একে অপরকে পেয়েছিস, তাই এতদিন তোদের সময় কাটানোর সুযোগ দিয়ে আইরিকে তোর কাছে রেখেছিলাম। কিন্তু এখন আমার বউকে আমার চাই। আজ সন্ধ্যায় আমি ওকে নিতে আসব। ভালোই ভালোই আমার বউকে আমার হাতে তুলে দিবি। সাফওয়ান কাটকাট গলায় জবাব দিল। দেব না। কি করবি তুই? সাফওয়ানের কথা শুনে আরাব আবারও সেই বাঁকা হাসল। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ভালো কথায় কাজ না হলে আমি ঠিক কি করতে পারি সেটা তোর চেয়ে ভালো আর কে জানে বল। সাফওয়ানও পিছু হটার পাত্র নয়। সেও সমান তেজে বলে উঠল, আর আমি আমার পুতুলের খুশির জন্য ঠিক কতদূর যেতে পারি এটাও তোর থেকে ভালো আর কেউ জানে না। আরাফ শাহরিয়ার, দেখা যাক। বলেই সাফওয়ান মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। মনে মনে ভাবল, তোকে যদি আমি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি তবে আমিও সাফওয়ান চৌধুরী নই। সাফওয়ানকে যেতে দেখে আরাবও তার পেছন পেছন হাঁটতে শুরু করলো। সাফওয়ান কিছুটা বিরক্ত হয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তার আমার পিছু নিচ্ছিস কেন? আরে, আমি তোর পিছু নেব কেন? আমিও নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহর কাছে চাইতে হবে না যাতে আমার মনে আমার আইরির জন্য যেমন ভালোবাসা আছে, ওর মনেও যেন আমার জন্য ঠিক তেমন গভীর ভালোবাসা তৈরি হয়। পর মনে মনে বিড়বিড় করে বলল, এমনিতেই আমার ঘরের মানুষ উঠে পড়ে লেগেছে আমার বউটাকে আমার থেকে দূরে সরানোর জন্য। আল্লাহ, যে আমার বউকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করবে তার কপালে যেন বউ না জোটে, আমিন। সায়রা ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াত শেষ করলো। কোরআন শরীফ যথাস্থানে রেখে সে নিচে নেমে এলো। দেখল রুমা সবার জন্য চা বানাচ্ছে আর কাজের বুয়া সারাদিনের রান্নায় ব্যস্ত। সায়রা রান্নাঘরে গিয়ে কাজে টুকটাক সারাদিনের রাঞ্জ করতে লাগল। কিছুক্ষণ পর দেখল সাফওয়ান ফিরেছে। সাফওয়ান বোনের হাতে বাগান বিলাস ফুল দিয়ে কপালে আলতো করে একটা চুমু খেলো। এরপর
কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। সায়রা ফুলটা দেখে মুচকি হাসল এবং সেটি হাতে নিয়ে নিজের রুমে ফিরে এলো। আরাব সাফওয়ানের সাথে নামাজ আদায় করে বাইক নিয়ে শাহরিয়ার ভিলায় ফিরে আসে। সবার সাথে নাস্তা সেরে দ্রুত রেডি হয়ে সে গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভার্সিটিতে পৌঁছেই সে নিজের কেবিনে চলে গেল। আরাব তার কেবিনের জানালার পাশে দাঁড়িয়ে অপলক চোখে গেটের দিকে তাকিয়ে আছে, কখন তার আইডি আসবে সেই অপেক্ষায়। সাফওয়ানের গাড়ি এসে ভার্সিটির গেটের সামনে থামল। গাড়ির দরজা খুলে সায়রা নেমে এলো। অপর পাশের দরজা খুলে সাফওয়ানও বেরিয়ে এলো এবং সস্নেহে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। সায়রা ভাই দূরে দাঁড়িয়ে থাকা আরিশা আর মাইশার সাথে ভেতরে ঢুকে গেল। সাফওয়ানও গাড়ি ঘুরিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। ভেতরে যাওয়ার সময় আরিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, চারু, তোর কি হয়েছিল কাল? হঠাৎ এভাবে চলে গেলি কেন? জানিস তুই যাওয়ার ঠিক পরে পাইয়া এসে তোর খোঁজ করছিল। তুই নেই শুনে পাইয়া ভার্সিটি থেকে চলে গেল। আরিশার প্রশ্নে সায়রার ভ্রু কুঁচকে গেল। সে মনে মনে ভাবল, অদ্ভুত, মিস্টার শাহরিয়ার আমাকে কেন খুঁজবেন? নিজের ভালোবাসার মানুষ ফিরে এসেছে, এখন কি আমায় খোঁজা ওনার মানায়? নিজের ভাবনাগুলো আড়াল করে সে স্বাভাবিক গলায় বলল, আমি তোকে আগেই বলেছি আমার শরীর ভালো লাগছিল না, তাই চলে গিয়েছি। আর তোর ভাইয়ার হয়তো কোনো কাজ ছিল তাই চলে গেছেন। আমি চলে যাওয়ায় উনি কেন যাবেন? সেটা আমি কি জানি, তবে আমার মনে হচ্ছে তুই চলে গিয়েছিস বলে ভাইয়াও আর থাকেনি। আরিশা কাঁধ নাচিয়ে উত্তর দিল। সায়রা চোখ গরম করে তাকাতেই আরিশা তড়িঘড়ি করে প্রসঙ্গ ঘুরিয়ে মাইশাকে বলল, এই মাইশু, সত্যি করে বলতো তুই আমাদের দিকে কি লুকাচ্ছিস? আরিশার আকস্মিক প্রশ্নে মাইশা হকচকিয়ে গেল। সে অপ্রস্তুত হয়ে আরিশার দিকে তাকিয়ে বলল, কি লুকাবো? সেটা তো তুইই বলবি যে কি লুকাচ্ছিস। আরিশা বেশ সন্দেহী গলায় বলল, লুকানোর মতো কিছু থাকলে তো লুকাবো, তুই বেশি ভাবছিস। মাইশা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। মাইশার কথা শুনে সায়রা আর আরিশা এমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাল যে মাইশা এবার আমতা আমতা করে বলল, সত্যি বলছি, কিছুই লুকাচ্ছি না। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু পরে যদি জানতে পারি কিছু লুকিয়েছিস তবে তোর একদিন আর আমার ও শারুর যতদিন লাগে। আরিশার এই হুমকি শুনে মাইশা শুধু শুকনো এক চিলতে হাসল। মাইশা আর কিছু বলল না। জারিফ কড়াভাবে বারণ করেছে আপাতত কাউকে কিছু না জানাতে, তাই মাইশা চাইলেও মুখ খুলতে পারছে না। তারা তিনজন মিলে ক্লাসরুমে ঢুকে নিজেদের বরাদ্দ সিটে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। ওদিকে আরাব ফেসে গেছে নতুন এক মুসিবতে। প্রিন্সিপাল স্যার তাকে দায়িত্ব দিয়েছেন প্রীতিকে পুরো ভার্সিটি আর ক্লাসরুমগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। আরাব যেই না বারণ করতে যাবে অমনি প্রিন্সিপাল স্যারের কাছে একটা জরুরি ফোন আসায় তিনি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেলেন। প্রীতি তো মনে মনে মহাখুশি, কিন্তু আরাবের রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে নিজের রাগ অতি কষ্টে সামলে নিয়ে পেশাগত খাতিরের সামনে এগিয়ে গেল। আরাব দ্রুত পায়ে আগে আগে হাঁটছে আর প্রীতি পেছনে হাঁটছিল। প্রীতি প্রায় দৌড়ে এসে আরাবের সাথে পা মেলাতে লাগল। এটা দেখে আরাবের বিরক্তি যেন চরমে পৌঁছালো, কিন্তু কিছুই বলতে পারছে না। প্রিন্সিপাল স্যারের দেওয়া দায়িত্ব সে অবহেলা করতে পারে না। তাছাড়া প্রীতি নিজেও একজন শিক্ষক, তাই তাকে হুট করে কিছু বলাও যাচ্ছে না। প্রীতি বারবার চেষ্টা করছে আরাবের সাথে কথা বলার, কিন্তু আরাব তাতে একদমই কর্ণপাত করছে না। হঠাৎ প্রীতি আরাবের হাত ধরতে চাইলে আরাব তা খেয়াল করে এক ঝটকায় হাত সরিয়ে নিল। সমস্যা কি তোমার আরাব? আমি তোমাকে প্রথম বর্ষ থেকে ভালোবাসি, তুমি এমন ব্যবহার কেন করছো? প্রীতি এবার একটু চড়া গলায় বলল। প্রীতির কথা শুনে আরাবের ধামাচাপা দেওয়া রাগটা এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, প্রথম ও শেষবারের মতো বলছি, আমার থেকে দূরে থাকবেন। আই অ্যাম ম্যারিড। আমার ঘরে পরির মতো একটা বউ আছে, আর আমি আমার বউকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আরাবের বিয়ের কথা শুনে প্রীতি এক মুহূর্তের জন্য থমকে গেল, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল। সে অবজ্ঞার হাসি হেসে বলল, আর তুমি মিথ্যে বলছো। প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে ভার্সিটির সবাই জানে তুমি অবিবাহিত। তুমি আমাকে সরানোর জন্য যত এসব মিথ্যে বলো আমি তা মানবো না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আরাব এবার প্রীতির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনাকে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই, যেটা সত্যি সেটাই বলেছি। আপনার বিশ্বাস করার ইচ্ছা হলে করবেন, না হলে আমার কিছু করার নেই। তবে আপনাকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে যদি আপনাকে আমার আশেপাশে দেখি তবে আমি এই পেশাগত সম্পর্কের কোনো মূল্যই রাখবো না। আর আমি যা বলি তাই করি, তাই ভালো চাইলে আমার ছায়া থেকেও দূরে থাকবেন।
এদিকে তাদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল সায়রা। সে ওয়াশরুমে গিয়েছিল। ফেরার সময় হঠাৎ তার চোখ যায় অনেক দূরে দাঁড়িয়ে থাকা আরাব আর ওই মেয়েটির ওপর। সায়রা খেয়াল করে দেখল এটা সেই মেয়েটিই যে গতকাল আরাবকে জড়িয়ে ধরেছিল। আবারও তাদের একসাথে দেখে সায়রার বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সায়রা বেশ দূরে থাকায় তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা শুনতে পাচ্ছিল না, কিন্তু ওই মেয়েটির সাথে আরাবকে কথা বলতে দেখে অজান্তেই সায়রার চোখ ভিজে উঠল। পানির ফোঁটা গাল বেয়ে পড়তেই সায়রা তাড়াহুড়ো করে চোখের জল মুছে নিল। সে মনে মনে বলতে লাগলো, আজ সকালে ঘুম ভাঙার পর মনে হয়েছিল আপনি হয়তো রাতে এসেছিলেন। আমি আপনার পারফিউমের ঘ্রাণ পেয়েছিলাম, কিন্তু সব আমার মনের ভুল ছিল। আপনি কেন আসবেন? আপনি তো এখন অন্য একজনকে নিয়ে ব্যস্ত। আমি কেন কাঁদছি এই লোকের জন্য? কিছুতেই কাঁদবো না। আমি যার সাথে ইচ্ছে কথা বলুক উনি। সায়রা আবারও চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। হঠাৎ আরাব পেছন ফিরতেই সায়রাকে দেখতে পেল। সায়রা আরাবের সাথে চোখাচোখি এড়াতে দ্রুত ক্লাসরুমে ঢুকে গেল। আরাব তা দেখে দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে ভাবল, আমার বউটা আবার উল্টাপাল্টা ভেবে কাছে মুখে বলে আমাকে ভালোবাসে না, অথচ আমাকে অন্য মেয়েদের সাথে দেখলেই বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। যাই হোক, আইরির ভুল ভাঙাতেই হবে, না হলে ও যদি সত্যি রেগে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এমনিতেই ওই দিন ও ভাইয়ের পাল্লায় পড়ে ডিভোর্সের কথা বলেছিল। আরাব এবার গম্ভীর মুখে প্রীতিকে বলল, মিস প্রীতি, বাকি ক্লাসরুমগুলো আপনি নিজে দেখে নিন। আরাব পেছন ফিরে নিজের কেবিনের দিকে পা বাড়াল। সে বিড়বিড় করে বলতে লাগল, এমনিতেই বউ ভুল বুঝে আছে, এখন যদি এমএকে নিয়ে ক্লাসরুমে ঢুকে সবার সামনে পরিচয় করিয়ে দেই, তবে নিশ্চিত সন্ধ্যাবেলায় আমার হাতে ডিভোর্স পেপার চলে আসবে। ভার্সিটিতে আসার পর থেকেই সায়রার সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করছে আরাব, কিন্তু বউ তাকে একদমই পাত্তা দিচ্ছে না। লেকচার শেষে আরাব সায়রাকে তার কেবিনে আসতে বলেছিল, কিন্তু সায়রা যায়নি। এদিকে সায়রা, মাইশা আর আরিশা তৃতীয় পিরিয়ড শেষ করে ক্যাম্পাসের একটা বড় গাছের নিচে বসে আছে। সায়রার মনে এখন ভিন্ন ভাবনা। সে ভাবছে আরাব কেন তাকে ডেকেছে, হয়তো দেখাতে চাইছে সে তার ভালোবাসার মানুষের সাথে কতটা সুখে আছে। সায়রার এসব দেখার কোনো প্রয়োজন নেই, সে দেখতে চায়ও না। আরাব ডেকে যাওয়ার অনেকক্ষণ পরও সায়রাকে নড়তে না দেখে আরিশা জিজ্ঞেস করলো, শারুন, তুই যাচ্ছিস না কেন? ভাইয়া তোকে ডেকে গেছে, অনেকক্ষণ হলো। আরিশার কথায় সায়রা বিরক্ত হয়ে বলল, আমি যাব না। এই লোক নিজের প্রেমিকাকে জড়িয়ে ধরবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব? আমি এতটা নির্লজ্জ নই। ওনারা না হয় লজ্জা শরমের মাথা খেয়ে কেবিনে জড়িয়ে ধরে থাকতে পারেন, কিন্তু আমি সেটা দেখতে পারবো না। সায়রার কথা শুনে মাইশা আর আরিশা বেশ অবাক হলো। আরিশা বিস্ময় নিয়ে বলল, এসব কি বলছিস শারুন? ভাইয়ের প্রেমিকা আবার কোত্থেকে আসবে? আরিশার প্রশ্নে সায়রা আরো বিরক্ত হলো। ভাই প্রেমিকা নিয়ে কেবিনে সময় কাটাচ্ছে আর বোন বলছে প্রেমিকা কোত্থেকে আসবে। সায়রা ভাবল এ যেন এক সাজানো নাটক। আসলে সায়রা আরাব আর প্রীতিকে একসাথে মেনে নিতে পারছে না। রাগ, ক্ষোভ আর কষ্টে নিজের অনুভূতিগুলো সব ওল্ড পাল্ট হয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। সে এবার চেঁচিয়ে বলল, কেন তুই জানিস না নতুন আসা প্রীতি ম্যামই তোর ভাইয়ার প্রেমিকা? ভবিষ্যতে তোর ভাবি হবে সে। সায়রার এক একটা কথায় আরিশা আর মাইশা যেন আকাশ থেকে পড়ল। আরিশার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার ভাইয়ার পছন্দ এই জল্লাদ প্রীতি। কিছুক্ষণ আগেই সে দেখলো ভাইয়া কিভাবে এই মেয়েটাকে ঝাড়ি দিচ্ছিল। সে সায়রাকে বলল, শারু, তোর কথা ভুল হচ্ছে। তুই চলে আসার পর ভাইয়া নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। ভাইয়া তোকে ভালোবাসে। তোর কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। একদম নিজের ভাইয়ের হয়ে সাফাই গাবি না। আমি নিজের চোখে দেখেছি গতকাল প্রীতি ম্যাম তোর ভাইকে জড়িয়ে ধরেছিল। কি? হঠাৎ মাইশা আর আরিশা একসাথে চিৎকার করে উঠল। দেখো আশেপাশের সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। চিৎকারটা একটু বেশি জোরে হয়ে গেছে বুঝতে পেরে আরিশা নিচু স্বরে জিজ্ঞেস করলো, সত্যি বলছিস শারু? মিথ্যে বলে আমার কি লাভ? মাইশা কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, আচ্ছা শারু, গতকাল যা দেখেছিস একদম শুরু থেকে সব খুলে বলতো। মাইশার কথায় সায়রা গতকালের সেই দৃশ্য থেকে শুরু করে আজ সকালে দুজনকে একসাথে কথা বলতে দেখা পর্যন্ত সব খুলে বলল। বলতে বলতে সায়রার চোখের কোণ আবার ভিজে উঠল। সায়রা মুখ ঘুরিয়ে চোখের জল মুছে নিলেও মাইশার নজর এড়াল না। মাইশা মনে মনে ভাবল, আর কত লুকাবি শারু? আরব স্যারকে অন্য মেয়ের সাথে দেখে তোর যে কষ্ট হচ্ছে তা তো তোর চোখই বলে দিচ্ছে। তুই কেন অস্বীকার করছিস যে তুই স্যারকে ভালোবাসিস? এভাবে চলতে থাকলে তুই নিজেকেই আরো বেশি কষ্ট দিবি। তবে মাইশার মনে হলো এখানে কোনো রহস্য আছে। সে সায়রাকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখ শারু, হয়তো তোর দেখা বা বুঝতে ভুল হয়েছে। প্রীতি ম্যাম হয়তো স্যারকে জড়িয়ে ধরেছে, কিন্তু স্যার তো আর তাকে ধরেনি। মাইশার কথায় সায় দিয়ে আরিশাও বল, সায়রা হ্যাঁ শারু, নিশ্চয়ই তোর দেখার ভুল। না হলে আমার এত হ্যান্ডসাম আর স্মার্ট ভাইয়ার পছন্দ এমন জঘন্য হতেই পারে না।
কিছুক্ষণ ভাবল, সত্যি তো প্রীতি ম্যামেই মিস্টার শাহরিয়ারকে জড়িয়ে ধরেছিল। উনি ধরেননি, কিন্তু পরক্ষণেই আবার অভিমানী মন ভাবল উনি তো ছাড়িয়েও দেননি। সে মাইশাকে পাল্টা যুক্তি দিয়ে বলল, হ্যাঁ, হয়তো উনি জড়িয়ে ধরেননি, কিন্তু প্রীতি ম্যামকে ছাড়িয়েও তো দেননি। এবার মাইশা কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই সেখানে কতক্ষণ ছিলি? তুই নিজেই বললি যে ওটা দেখে সাথে সাথে চলে এসেছিস। তাহলে উনি প্রীতি ম্যামকে সরিয়ে দিয়েছিলেন কিনা তা তুই দেখলি কি করে? মাইশার কথায় সায়রা একটু থমকে গেল। আসলেই তো সে তো পুরোটা দেখেনি, কিন্তু পরক্ষণেই সায়রার সেই পুরনো ভয়টা আবার মাথাচাড়া দিয়ে উঠল। প্রীতি ম্যাম সেই কাঙ্ক্ষিত মানুষটি না হলেও আরাফের জীবনে তো অন্য কেউ একজন আছে, যার জন্য শুরু থেকে সে সায়রাকে মেনে নেয়নি, যার কথা আরিশা বা মাইশা কেউই না জানলেও সে জানে। সায়রার মনে হচ্ছে প্রীতি ম্যামই হয়তো সেই মেয়েটি যার জন্য মিস্টার শাহরিয়ার এতদিন অপেক্ষা করেছেন। ভার্সিটি ছুটি হয়েছে কিছুক্ষণ আগে, মাইশা চলে গেছে, আরিশার গাড়িও চলে এসেছে, কিন্তু সে যাচ্ছে না সায়রাকে একলা রেখে। সাফওয়ান কল করে জানিয়েছে যে সে যানজটে আটকে গেছে, পৌঁছাতে দেরি হবে। সায়রা অনেকবার আরিশাকে চলে যেতে বললেও আরিশার এক কথা, সে সায়রাকে একলা রেখে যাবে না। অগত্যা সায়রাকেও মেনে নিতে হলো। এমন সময় ভার্সিটির গেট দিয়ে আরাফের গাড়ি বেরিয়ে এলো। আরাফের নজর গিয়ে পড়ল গেটের পাশে দাঁড়িয়ে থাকা সায়রা আর আরিশার ওপর। সায়রাকে এখনো ভার্সিটিতে দেখে আরাফের ভ্রু কুঁচকে গেল। এতক্ষণে তো তার বাসায় চলে যাওয়ার কথা, তাহলে এখনো এখানে কেন? তবে আরাব মনে মনে খুশিও হলো, যাক বউটার সাথে এখন একটু কথা বলার সুযোগ পাওয়া যাবে। আরাব গাড়ি থেকে নেমে সায়রা আর আরিশার সামনে গিয়ে দাঁড়াল। আরাবকে সামনে দেখে সায়রা আবারও মুখ ঘুরিয়ে নিল। সে ঠিক করেছে, কিছুতেই এই লোকের দিকে তাকাবে না। আরাব সূক্ষ্মভাবে সায়রার প্রতিটি অঙ্গভঙ্গি পরখ করছে। সে আরিশার দিকে তাকিয়ে গাড়িতে গিয়ে বসতে বলল। আরিশাও বিনা বাক্যে গাড়ির পাশে গিয়ে দাঁড়াল, কিন্তু ভেতরে ঢুকল না। আরাব অপলক দৃষ্টিতে সায়রার দিকে তাকিয়ে আছে। সায়রা তাকাবে না বলেও আর চোখে একবার তাকাল। আরাব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল,